কথা বলে। প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের প্রথম কমিউনিটি বেতার রেডিও পদ্মা ৯৯.২ FM এ চলছে বিশেষ ফোন লাইভ অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আজকে আমাদের আলোচনার বিষয় হলো অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানি এবং তার প্রতিকার। এই প্রসঙ্গে যে কোনো মতামত জানাতে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে। চলে যেতে পারেন www.facebook.com/radiopodda। সেখানে গিয়ে কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন আমাদের এই চমৎকার লাইভটি, যেখানে আপনি আমাদেরকে সরাসরি দেখতে পাবেন এবং জানাতে পারবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো। এছাড়াও চলে যেতে পারেন আপনার ফোনের রাইট মেসেজ অপশন এবং টাইপ করতে পারেন RP স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশনে পাঠিয়ে দিতে পারেন 717 নাম্বারে আপনার মনের কথাগুলো লিখে। অনুষ্ঠানটি প্রচারে সহযোগিতা করছে টিম সেভিয়ার্স ইউথ লিডার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, অর্থায়নে পিস কনসার্টিয়াম, সার্বিক সহযোগিতায় বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা ও রূপান্তর। আজকে আমাদের সাথে আরও দুজন অতিথি রয়েছে এবং আশা করি আজকে তাদের কাছ থেকে জানতে পারবো আমরা অনলাইনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানি এবং তার প্রতিকার সম্পর্কে। প্রথমে আমরা চলে যাব আমাদের আজকের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি, যিনি আমার শিক্ষিকা, যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং আজকে আমি খুবই গর্ববোধ করছি সে আমার সামনে আছে। আমরা প্রথমেই চলে যাব ইশানা ম্যামের কাছে, প্রভাষক আইন ও মানবাধিকার বিভাগ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। রাইসা হয়েছেন ইশানা ম্যাম, যিনি প্রভাষক আমাদের এবং যাকে আমরা সবাই চিনি। হয়তো আজকে কমেন্ট সেকশনে আমরা দেখতে পাবো অনেক মানুষ কমেন্ট করছে, ম্যামের অনেক ফ্যান ফলোয়ার আছে। যাই হোক, ম্যামের কাছে চলে যেতে চাই। ম্যাম কেমন আছেন? অসম্ভব ভালো লাগছে আজকের অনুষ্ঠানে আসতে পেরে। অসংখ্য ধন্যবাদ রেডিও পদ্মাকে আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আমিও নতুন অনেক কিছু জানতে পারবো এবং আমি যতটুকু জানি ততটুকু চেষ্টা করব শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদেরকে আপনাদের এই মূল্যবান সময়টি দেওয়ার জন্য, এবং আশা করছি যে আজকে আমাদের অনুষ্ঠানটি অনেক প্রাণবন্ত হবে এবং সকলের কাছ থেকে আমরা অনেকগুলো প্রশ্ন পাবো এবং ম্যামের কাছ থেকে অনেকগুলো জিনিস জানতে পারবো। এছাড়াও কিন্তু আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছে একজন ইউথ লিডার মিম্মা। গতকালও সে ছিল আমাদের সাথে, গতদিনও, এবং আজকে কিন্তু তার কাছ থেকে আরও অনেক কিছু জানবো এবং আজকে যে অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানি এবং তার প্রতিকার, এই জিনিসগুলোর ব্যাপারেও তার কাছ থেকে জানবো। মিম্মা কেমন আছো? ধন্যবাদ আলামিন, খুব ভালো আছি। আজকে আবারও আসতে পেরে খুব ভালো লাগতেছে। অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকে আমাদের এই অনুষ্ঠানটা খুবই ভালো যাবে এবং যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যে কোনো মাধ্যম বা ওয়েবসাইটে কোনো ব্যক্তির মানহানি কিভাবে হয় এই জিনিসটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং মানহানি শিকার কিন্তু আমরা প্রায় হয়ে থাকি, সব জায়গাতেই হয়। এই যে অনলাইন ডিফেমেশন বা মানহানি জিনিসটা কি, ম্যামের কাছে প্রথমে চলে যাবো যে ম্যাম আসলে এই জিনিসটা বলতে আমরা কি বুঝাই, বা এটা যদি আমরা কোনো ব্যাখ্যা বা সংজ্ঞা চাই তাহলে সেটাকে কি বলে দাঁড় করবো? প্রথমে যদি আমাকে বলতে বলা হয় যে অনলাইন ডিফেমেশন কি, আগে আমাদেরকে জানতে হবে ডিফেমেশন বলতে আমরা কি বুঝি। ডিফেমেশন মানে হচ্ছে মানহানি। সাধারণ অর্থে ডিফেমেশন বলতে আমরা বুঝি যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে কোনো ফলস স্টেটমেন্ট আমরা ছড়িয়ে দিই অথবা প্রচার করি, যেটার মাধ্যমে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো রেপুটেশনাল ড্যামেজ হচ্ছে, অর্থাৎ তার সম্মান নষ্ট হচ্ছে, তার সোশ্যাল স্ট্যাটাস নষ্ট হচ্ছে। এটাকে আমরা সাধারণ অর্থে বলছি মানহানি বা ডিফেমেশন। আর যদি আমাকে আইনের ভাষায় বলতে বলা হয় তাহলে আমাকে যেতে হবে দণ্ডবিধি 1860-এ, কারণ দণ্ডবিধি 1860-এ আমাদের ডিফেমেশন সম্পর্কে বলা আছে সেকশন 499-এ। সেখানে বলা হচ্ছে যে মানহানি বলতে আমরা বুঝছি যে যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সুনাম বা খ্যাতি নষ্ট করার জন্য, বা সে জানে যে এই কাজটি করার মাধ্যমে অপর ব্যক্তির সুনাম বা খ্যাতি নষ্ট হতে পারে, এটা জানা সত্ত্বেও সে যদি ওই কাজটি করে, অর্থাৎ সে কোনো কথা বলতে পারে, সে কোনো চিহ্নের মাধ্যমে বা কোনো ভিজিবল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এটা প্রকাশ করতে পারে। তো এই কিছু মাধ্যমের মাধ্যমে যদি সে তার নিন্দা প্রকাশটা করে, সেই নিন্দা প্রকাশকে আমরা বলি অ্যাকর্ডিং টু পেনাল কোড 1860 ডিফেমেশন বা মানহানি।
আর আপনি যখন এই মানহানিটা কোনো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে করবেন, অর্থাৎ সেটা কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে টুইটার, সেটা হতে পারে কোনো ওয়েবসাইট, তখন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যখন আপনি মানহানিটা করছেন তখন সেটাকে আমরা বলছি অনলাইন ডিফেমেশন বা অনলাইন মানহানি। এটা হচ্ছে একটা সাধারণ অর্থে আর একটা আইনের ভাষায়। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আমরা আসলে এই জিনিসটার ব্যাপারে জানলাম। যদি ম্যাম আমাকে পরবর্তীতে বলতে পারে তোমাকে এত কিছু পড়ালাম, এত কিছু শিখালাম, তারপর তুমি আমাকে এই প্রশ্নটা করছো, না এমনটা না। এটা আসলে আপনাদের সকলেরই জানার সুবিধার্থে বলা হলো যে আসলে অনলাইন মানহানিটা কি। আমরা হয়তো বা অনেকেই মানহানি শিকার হচ্ছি, কিন্তু আমরা জিনিসটাকে খুব নর্মালাইজ করছি বা জিনিসটা বলছি আচ্ছা ঠিক আছে হয়তো বা আমারই ভুল ছিল বলে আমাকে তারা এইভাবে উত্ত্যক্ত করছে বা আমাদের সাথে এই জিনিসটা হচ্ছে, কিন্তু এটা কিন্তু না। আপনার সাথে যদি কেউ এরকম বাজে ব্যবহার করে থাকে, এটা কিন্তু একটা অনলাইনের মাধ্যমে হোক বা বাস্তবেই হোক, সেটা কিন্তু অবশ্যই কিছু প্রতিকার রয়েছে, অবশ্যই কিছু পদক্ষেপ আমাদের নেওয়া উচিত। যেমনটা অনলাইনে যদি মানহানি হয় তাহলে আমাদের প্রথম পদক্ষেপটা কী হবে, অবশ্যই আমাদের ম্যাম যেমনটা বলল যে বিভিন্ন আইন রয়েছে, বিভিন্ন ধারা রয়েছে, সেই ধারা অনুযায়ী কিন্তু আমাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়া উচিত। এবং সেগুলো কিন্তু আমরা কীভাবে করতে পারি, আমরা প্রথমে সাধারণত পুলিশের কাছে যেতে পারি, সেখানে আমরা মামলা করতে পারি, সেখানে আমরা তাদের কাছে জেনারেল ডায়েরি করতে পারি। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন পদক্ষেপ রয়েছে, সেই ব্যাপারেও কিন্তু আমরা জানবো। তবে আমি এখন চলে যেতে চাই একটু মিম্মার কাছে, যে একজন ইয়ুথ হিসাবে। মিম্মা, তোমার কি মনে হয় যে আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা দিন দিন বেড়ে চলেছে? হ্যাঁ, এই জিনিসটা দিন দিন বেড়ে চলেছে বলতে খুব বেশি পরিমাণে বেড়ে চলেছে। আমরা স্বাভাবিকভাবেই অনলাইন বিভিন্ন ওয়েবসাইটে, আর অনলাইন মানহানি বলতে বোঝাচ্ছে মেইনলি তোমার অনলাইন ডিভাইস ব্যবহার করে, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, বিভিন্ন ওয়েবসাইটে আমরা যখন কোনো ব্যক্তির মান সম্মান বা খ্যাতি সুনাম সম্পর্কে বাজে মন্তব্য করতেছি, তখন সেটা অনলাইন মানহানি হয়ে যাচ্ছে। এটার যেহেতু নির্দিষ্ট আইনে বলা আছে, এটা শাস্তি সম্পর্কে বলা আছে, তাহলে আমরা ইউথরা এই সম্পর্কে আমাদের মেইন যেটা, যে কারণে এই জিনিসটা ইউথরা বেশি করতেছে, কারণ আমরা সচেতন না, আমরা এই সম্পর্কে সচেতন না। প্রথমত যেটা করতে হবে, এটা সম্পর্কে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। ইউথরা যদি সচেতন হয় তাহলে আমার মনে হয় তারা এই সকল কাজ থেকে বিরত থাকবে। আমারও তাই মনে হয়, আসলে আমাদের সকলেরই সচেতনতা বৃদ্ধি করা উচিত। মানে আমাদের ধারণা রাখা উচিত যে কোনটা মানহানি হচ্ছে নাকি কোনটা আমরা ইয়ার্কি পর্যায়ে। আমরা কিন্তু অনেক সময় মজার ছলে অনেক কিছু পোস্ট করে ফেলি, অনেক কিছু কমেন্ট করে ফেলি, অনেক কিছু মানুষের ব্যাপারে ব্যঙ্গচিত্র আঁকিয়ে ফেলি, যে এই জিনিসগুলো আসলে উচিত না। আর বর্তমানে কিন্তু ব্যঙ্গচিত্র যে জিনিসটা হয় সেটা কিন্তু অনেক দেখা যায়। একসময় কিন্তু খবরের কাগজে দেখা যেত খোলা কলম, সেখানে কিন্তু আমরা দেখতাম যে সবাই কিন্তু নিজের মনের ভাবটা প্রকাশ করতো। এখন সেই পত্রিকা থেকে ছাড়িয়ে আমরা কিন্তু সোশ্যাল মাধ্যমে চলে আসি, যেখানে আমরা নিজের মন মতো, নিজের বাক স্বাধীনতা রয়েছে, যেখানে আমরা নিজের ইচ্ছা মতো অনেক কিছু লেখালেখি করতে পারি। কিন্তু এটাতে যে কারো ক্ষতি হচ্ছে বা এটাতে যে কারো মান সম্মানের ক্ষতি হচ্ছে, এটা আমরা কিন্তু জানি না। তো ম্যামের কাছে আবারও জানতে চাই, স্বাভাবিক মানহানি এবং অনলাইন বা সোশ্যাল মানহানির মধ্যে যে বেসিক পার্থক্যটা রয়েছে, এই জিনিসটা কি আসলে? অবশ্যই স্বাভাবিক মানহানি এবং অনলাইন মানহানির ভিতরে একটা পার্থক্য আছে। যেমন আমি প্রথমে একটু আগেই বললাম যে স্বাভাবিক মানহানি যেটা, এটা আমাদের দণ্ডবিধি 1860-এর সেকশন 499 এখানে বলা আছে। তো এখানে যেমনটা বলা আছে, কোনো ব্যক্তি যদি জেনে বুঝে বা কোনো একটা ইন্টেনশন নিয়ে যে আমি অন্য ব্যক্তির সুনাম বা খ্যাতি নষ্ট করতে চাচ্ছি, সে কোনো সাইন ব্যবহার করে, কোনো ওয়ার্ডস ব্যবহার করে বা কোনো ভিজিবল রিপ্রেজেন্টেশন করে তার সম্মান নষ্ট করছে, এটা হচ্ছে মানহানি। তবে আপনি মনে করেন জিনিসটা মনে রাখলেন, অর্থাৎ আপনি কোনো মানুষ সম্পর্কে নিন্দা, আপনি মনে 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 তাকে খারাপ চিন্তা করছেন, এটা কিন্তু তার মানহানি না। ইভেন আপনি যদি এটাকে লিখেন, একটা কাগজে আপনি লিখলেন একজনের সম্পর্কে, সে ঘুষ খাচ্ছে, সে কোনো দুর্নীতি করছে এবং এরকম কিছু, কিন্তু আপনি এই লেখাটা নিজের কাছে রাখলেন, তখনও পর্যন্ত এটা মানহানি না। ইভেন আপনি যদি ওইটা লেখাটা লিখে আপনি যার কারণে লিখলেন, অর্থাৎ যার জন্য লিখছেন যে ওই ব্যক্তিটি এরকম খারাপ, তাকে আপনি প্রেরণ করলেন, তখনও জিনিসটা মানহানি না। অর্থাৎ আনলেস অর আনটিল কোনো থার্ড পার্টি এখানে ইনভলভ হচ্ছে না, শুধু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড থাকছে, সেখানে কিন্তু এটা মানহানি হবে না। ঠিক যেই মুহূর্তে আপনার এই কথা, চিহ্ন বা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা অন্য ব্যক্তিতে ছড়াচ্ছে, অর্থাৎ থার্ড পার্টি পর্যন্ত যাচ্ছে, যার কারণে সেই ব্যক্তির সুনাম বা খ্যাতি নষ্ট হচ্ছে, ঠিক সেই পর্যায়ে যে এটাকে হচ্ছে মানহানি বলা হয়। তবে আমি যেটা বললাম যে সেকশন 499, এখানে আপনি আইনের ছাত্র, আপনি তো জানবেন, এখানে কিছু ব্যতিক্রম দেওয়া আছে, অর্থাৎ কিছু ব্যতিক্রম যেটাকে আমরা মানহানি বলি না। যেমন আপনি যদি জনগণের কল্যাণে কোনো সত্য দোষারোপ করেন, সত্য ঘটনা, সত্য দোষ দিচ্ছেন, কিন্তু সেটা আপনি জনগণের কল্যাণে, গুড ইন্টেনশনে দিচ্ছেন, দ্যাটস নট ডিফেমেশন। দেন আপনি যদি পূর্ণ কর্তৃত্ব যারা আছে এরকম কোনো ব্যক্তির কাছে আপনি কোনো অভিযোগ দায়ের করছেন, অর্থাৎ আপনি পুলিশের কাছে গেলেন,
যে কারণ আমি কোনো অভিযোগ করলেন, এখন আপনি যার নামে অভিযোগ করলেন তার মানে কি যে আপনি তার নামে মানহানি করছেন? না, সেটাও মানহানির পর্যায়ে পড়ছে না। বা আপনি জনগণকে সতর্ক করার জন্য আপনি কোনো গুড ইন্টেনশনে তাদেরকে সতর্ক করলেন, সেটাও মানহানির ভেতরে পড়বে না। এই কিছু ব্যতিক্রম বাদে আমরা নর্মালি ধরে নিই যে কোনো কাজের মাধ্যমে অন্য কোনো ব্যক্তির সুনাম বা খ্যাতি নষ্ট হলে সেটা ডিফেমেশন। এটা হচ্ছে স্বাভাবিক ডিফেমেশন। এখন এই স্বাভাবিক ডিফেমেশনটা যদি হয় তাহলে শাস্তি কি? এটার শাস্তি ঠিক তার পরের ধারাতেই, অর্থাৎ 500 ধারাতে পেনাল কোডে বলা আছে যে সেই শাস্তিটা কি হবে। শাস্তিটা হবে অনধিক 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এটা হতে পারে আপনার স্বাভাবিক ডিফেমেশনের ক্ষেত্রে। আর যেটা বললেন যে এটার সাথে আসলে অনলাইন ডিফেমেশনের পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে এই ডিফেমেশনটা যখন আমরা অনলাইন প্ল্যাটফর্মে করছি তখন এটা হয়ে যাচ্ছে অনলাইন ডিফেমেশন। এটার জন্য আইন আছে আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023। এটার সেকশন 29টা এখানে রেলেভেন্ট। তবে আপনি যদি সেকশন 29টা পড়েন আপনি দেখবেন যে এই আইনে আসলে অনলাইন ডিফেমেশনের কোনো সংজ্ঞা বলা নাই, স্পেসিফিক্যালি কোনো সংজ্ঞা দেওয়া নাই। সেখানে এটা বলা হচ্ছে যে দণ্ডবিধিতে যে ডিফেমেশনের সংজ্ঞাটা দেওয়া আছে, আপনি যদি সেই ডিফেমেশনটা কোনো ওয়েবসাইট বা কোনো ইলেকট্রনিক ওয়েতে আপনি সেই কাজটি করেন, সেটা সাইবার সিকিউরিটি 2023-র আন্ডারে একটা সাইবার ডিফেমেশন বা অনলাইন ডিফেমেশন হবে এবং তখন তার শাস্তি হবে অনধিক 25 লক্ষ টাকা। এখানে সর্বনিম্ন কোনো শাস্তির কথা বলা নাই, সর্বোচ্চ শুধু 25 লাখ টাকা, অর্থাৎ বিচারক চাইলে তিনি 1000 টাকাও জরিমানা দিতে পারেন, 25 লক্ষ টাকাও দিতে পারেন। এখন এটা হচ্ছে আমি একটু আইনগতভাবে বললাম। যদি আমাদের শ্রোতার জন্য আমি আরেকটু ডিটেইলে উদাহরণ দিয়ে বলতে চাই যে স্বাভাবিক ডিফেমেশন এবং অনলাইন ডিফেমেশনের পার্থক্য কি। মনে করুন আপনি কোনো একটা হসপিটালে গেলেন, হসপিটালে যেয়ে আপনি সেখানে অনেক ডাক্তার প্র্যাকটিস করছে, আপনি সেখানে যে একটা খবর ছড়িয়ে দিলেন যে কোনো একজন ডাক্তার লাইসেন্স ছাড়া প্র্যাকটিস করছে, আপনি সশরীরে হসপিটালে যেয়ে এই খবরটা ছড়ালেন। আপনার কারণে কি হলো, ডাক্তারটার রোগী কমে গেল, তার সেখানে যে সুনাম বা খ্যাতি ছিল সেটা কমে গেল। এটা আপনার স্বাভাবিক মানহানি। কিন্তু আপনি একই কাজ যখন ফেসবুকে এসে আপনি একটা পোস্ট করলেন যে অমুক ডাক্তার তিনি লাইসেন্স ছাড়া প্র্যাকটিস করছেন, তখন ওটা হয়ে যাচ্ছে অনলাইন ডিফেমেশন। এটাই খুব বেসিক একটা পার্থক্য স্বাভাবিক ডিফেমেশন এবং অনলাইন ডিফেমেশন। ঠিক তাই, আমরা কিন্তু বুঝতে পারলাম না স্বাভাবিক মানহানি এবং অনলাইনে মানহানির ডিফারেন্সটা কি। আসলে আমি যদি নিজে পার্সোনাল একটা অপিনিয়ন শেয়ার করি, এই জন্য ম্যামের ক্লাসগুলোতে আমার বুঝতে অনেক সুবিধা হতো যে আসলে আমরা কিন্তু অনেকেই আইনের ভাষা বুঝতে পারি না। অনেকে ধারা কথাটা বললেই অনেক ভারী মনে হয় যে আসলে জিনিসটা কি, জিনিসটা আমাকে কোর্ট কাছারিতে যেতে হবে, এই করতে হবে করতে হবে, কিন্তু না, আসলে খুব স্বাভাবিকভাবে যেটা আমাদের ম্যাম বোঝালেন যে আপনি যদি মৌখিকভাবে কোনো কিছু প্রতিকার করেন বা কোনো কিছু প্রতিবাদ করেন, সেটা যদি কারো মানে লাগে বা সেটা যদি মানহানি পর্যায়ে ধরা হয় তাহলে সেটা স্বাভাবিক মানহানি। কিন্তু সেই জিনিসটাই যদি আপনি কোনো গণমাধ্যমে বা অনলাইন মাধ্যমে যদি আপনি সেটা প্রচারণা করেন, সেটা হলো অনলাইন মানহানি। এবং এই অনলাইন মানহানি কিন্তু আমাদের দিনে দিনে বেড়েই চলেছে। কিছু কিছু মানহানি রয়েছে যা বাস্তবে আসলে আমাদের জাতির জন্য, সমাজের জন্য প্রয়োজন। আবার কিছু কিছু জিনিস রয়েছে যা আদৌ সত্য কিনা সেটা কিন্তু আমরা জানি না। আমরা কিন্তু অনেক সময় গত প্রোগ্রামে কিন্তু আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে প্রোপাগান্ডা বা ফেক নিউজ নিয়ে আমরা কিন্তু অনেক হাইপ হয়ে যায়। অনেক সময় কিন্তু অনেকে লিখে ফেলে অনেক ব্যাপার নিয়ে, আমরা কিন্তু না ভেবে চিন্তা ভাবনা করি, সেটা নিয়ে কিন্তু অনেকে লেখালেখি শুরু করি। তার মানে এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আমরা যে জিনিসটা নিয়ে লিখছি বা আমরা যে জিনিসটা নিয়ে বলছি সেটা কতটা সত্য, কতটা মিথ্যে। এবং আপনি কিন্তু এই জিনিসটার মধ্যে একটা প্যাচের মধ্যে পড়ে যেতে পারেন যদি এই মানহানির মামলাটা সে যদি করে বসে। মানহানি নিয়ে আমরা অনেকগুলো কথা বললাম, তবে আমি আবারও একটু মিম্মার কাছে যেতে চাই যে আচ্ছা মিম্মা, তোমার কি মনে হয় না যে আমাদের ইয়ুথদের এই ব্যাপারটাতে একটু সচেতন হওয়া উচিত যে আমরা যে মানহানিটা করছি বা আমরা যে কারো পোস্ট বা বিভিন্ন অনলাইনে প্রতিকার দেখেই সেটা নিয়ে আমরা অনেক সময় কিন্তু আরও পাল্টা পোস্ট করতে থাকি বা আরও পাল্টা লেখালেখি করতে থাকি। এই জিনিসটা নিয়ে কি আমাদের একটু সচেতনতা বৃদ্ধি করা উচিত না? অবশ্যই সচেতনতা বৃদ্ধি করা উচিত। রাজশাহীর কয়েক মাস আগের ঘটনা, বঙ্গবন্ধুকে বঙ্গবল্টু বলছিল, তার জন্য কিন্তু তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল। তো এই যে একটা আমরা না বুঝেই কিন্তু একটা কমেন্ট করে ফেলতেছি একটা মানুষ সম্পর্কে, না বুঝেই।
মানে এটা বললে যে শাস্তি কি হবে এটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। এটা কেন নাই? কারণ সচেতনতা বৃদ্ধি সেভাবে হচ্ছে না। আমরা ইউথদের নিয়ে বিভিন্ন সেমিনার করতে পারি এই রিলেটেড, যে সাইবার সিকিউরিটি রিলেটেড যে বিষয়গুলো, এই যে ফেক নিউজ, প্রোপাগান্ডা, সাইবার বুলিং, এই যে অনলাইন ডিফেমেশন, এগুলো নিয়ে আমরা সচেতনতা বৃদ্ধির জন্য এরকম আরও অনেক প্রোগ্রাম করতে পারি। তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে তাদের একটা নতুন নতুন লাইফ বলা যায় একরকম, যে যেখানে তারা সাইবার যে ওয়ার্ল্ড তার সম্পর্কে সচেতন থাকবে, কি পোস্ট করা যায়, কি পোস্ট করা যায় না, কোনটা করলে তাদের কি শাস্তি হবে এই সম্পর্কে তারা জানবে। আসলে আমাদের কিন্তু কিছু কিছু জায়গাতে কিন্তু সচেতন করতে হলে অবশ্যই আমাদেরকে জানতে হবে, কারণ আমরা কিন্তু না জেনে শুনে না বুঝে শুনে আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু করে থাকি। যাই হোক, যেহেতু একটু অনলাইনে কথা হচ্ছে, আমরা একটু কমেন্টে চলে যেতে চাই। দেখতে পাচ্ছি অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন এই মুহূর্তে। দেখতে পাচ্ছি আমাদের সাথে কে কে যুক্ত রয়েছেন। সাদিয়া কারিম চৈতি লিখেছেন আমাদের ম্যাম, এবং দুটি হার্ট সাইন দিয়েছেন। এবং আমি যেটা বললাম অনুষ্ঠানের প্রথমেই যে আমাদের ম্যামের কিন্তু অনেক ভালোবাসার ছাত্রছাত্রী রয়েছে, এবং আজকে আমি এটাই আশা করেছিলাম যে তাদেরকে পাবো। এছাড়াও এহসানুল হাসান তুর্য রয়েছেন আমাদের সাথে, তিনি অনেকগুলো মানুষকে মেনশন করেছেন। তাছাড়াও দেখতে পাচ্ছি মোহাম্মদ মাহিবুল্লাহ মাহি রয়েছেন আমাদের সাথে, তিনিও ম্যাম লিখে একটি হার্ট সাইন দিয়েছেন, এবং বোঝা যাচ্ছে ম্যামের অনেক 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 শ্রোতার আছে। ধন্যবাদ। আমরা অবশ্যই আমরা সকলেই ম্যামের ভক্ত। এবং আচ্ছা ম্যাম, আবারও আমরা একটু যদি কোয়েশ্চেনে ফিরে আসি, ম্যাম সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের ইয়ুথদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায়। আপনি কি মনে করেন যে এটা কেন সাধারণত ইয়ুথ বা এই জেনারেশনের মানুষরা এই সমস্যাটাতে ভুগছে বা তারা এই দিকটাতে ঝুঁকে পড়ছে? হ্যাঁ, এটা সত্য কথা। আসলে ইউথরা এখন বেশি আসলে অনলাইন ডিফেমেশনের সাথে জড়িত। এখন এটার পেছনে একটা কারণ তো কাজ করে না, অনেকগুলা কারণ একত্রে রয়েছে এটার পেছনে। তবে আমি পার্সোনালি যেটা প্রথম কারণ হিসেবে আমি মনে করি সেটা হচ্ছে ফ্যামিলি আপব্রিঙ্গিং বা পারিবারিক শিক্ষা। এটাকে আমি প্রথম কারণ হিসেবে এই কারণে বলছি, কারণ একটা ছোট বাচ্চা যখন একটা পরিবারে আস্তে আস্তে বড় হয়, তার মন মানসিকতা কেমন হবে, তার আচরণ বড় হয়ে কেমন হবে, এটা অনেকটাই নির্ভর করে তার পারিবারিক শিক্ষার উপরে। এখন একটা ফ্যামিলিতে যদি উইক প্যারেন্টাল সুপারভিশন থাকে, অর্থাৎ বাবা মার যে দায়িত্ব, তারা যদি ঠিকমতো খেয়াল না করেন তাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছেন, কাদের সাথে মিশছেন, কোথায় কতটুকু সময় তারা দিচ্ছেন, সোশ্যাল মিডিয়াটা তারা অ্যাবিউজ করছে নাকি প্রপারলি ইউজ করছে, এটা যদি তারা খেয়াল করতে না পারে, এটা একটা বড় সমস্যা। এরপর আপনি খেয়াল করবেন যে সকল ফ্যামিলি ডিসফাংশনাল ফ্যামিলি থাকে, অর্থাৎ যে ফ্যামিলিগুলোতে আসলে কনফ্লিক্টের পরিমাণ বেশি রাদার দ্যান ইন্টারনাল বন্ডিং, এই সকল ফ্যামিলির যে বাচ্চারা, এদের মন মানসিকতার উপর কিন্তু এই ইন্টারনাল বন্ডিং যে খুবই কম, এটার একটা খুব বিরূপ প্রভাব ফেলে এটার উপরে। আমরা যখন ক্রিমিনোলজি পড়ি এবং পড়াই, আমরা একটা থিওরি খুব পড়ি, সেটা হচ্ছে ইমিটেশন অফ ডেভিয়েন্স থিওরি বাই গ্যাব্রিয়েল টার্ডে। গ্যাব্রিয়েল টার্ডে একটা থিওরি দিয়েছিলেন ইমিটেশন অফ ডেভিয়েন্স। এখন ডেভিয়েন্স শব্দটার মানে কি? ডেভিয়েন্স মানে হচ্ছে বিচ্যুতি। বিচ্যুতি অর্থাৎ হচ্ছে সোশ্যালি অ্যাকসেপ্টেড যে নর্মসগুলো আছে, যে বিহেভিয়ারটা সোশ্যালি অ্যাকসেপ্টেড, আপনি যদি এটার থেকে সরে আসেন, এটাকে বলি আমরা বিচ্যুতি বা ডেভিয়েন্স। আর ইমিটেশন শব্দের অর্থ আমরা সবাই জানি, সেটা হচ্ছে অনুকরণ। তো ইমিটেশন অফ ডেভিয়েন্স বলতে বোঝাচ্ছে যে বিচ্যুতির অনুকরণ করা। এখন আপনি কাকে অনুকরণ করবেন? এই থিওরি অনুযায়ী আপনি যাদের সাথে সব থেকে বেশি ক্লোজ কন্ট্যাক্টে থাকবেন, আপনি তাদেরকে অনুকরণ করবেন। সেটা আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, আপনার ফ্রেন্ড সার্কেল হতে পারে, আপনি যে কমিউনিটিতে বড় হচ্ছেন সেটা হতে পারে। একটা বাচ্চা ছোটবেলা থেকে সর্বপ্রথম যাদেরকে অনুকরণ করে, সেটা কিন্তু সর্বপ্রথম তার ফ্যামিলি মেম্বার্সদেরকে। এটা হচ্ছে একটা বড় বিষয়। এখন যদি এই থিওরির সাথে আমি বাংলাদেশি পার্সপেক্টিভটা মেলানোর চেষ্টা করি, আপনি এটা খেয়াল করবেন, বাংলাদেশি কালচারটা এরকম যে যখন কোনো একটা ফ্যামিলি গেট টুগেদার হয়, হ্যাঁ, বাবা মা ভাই বোন একত্রে বসে তারা গেট টুগেদার হচ্ছে, কথাবার্তা বলছে, খেয়াল করবেন তাদের আসলে আলোচনার বিষয়বস্তু প্রায় সময় এটা থাকে, সেটা হচ্ছে পাড়া প্রতিবেশী বা অন্য কোনো রিলেটিভ যারা সেখানে নাই, অনুপস্থিত আছেন, তাদেরকে নিয়ে গিবত করা বা গসিপ করা। এটা কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশি ফ্যামিলিতে এই কালচারটা আছে। এখন ছোট একটা বাচ্চা, সে কিন্তু জানে না যে গসিপ আসলে কি বা গিবত করা কি, সে জানে না। কিন্তু সে যদি ছোটবেলা থেকে দেখে আমার বাবা মা, আমার বড় ভাই বোন, তারা এই জাতীয় জিনিস নিয়ে আলোচনা করছে বেশি, ওই কালচারে যখন একটা ছেলে মেয়ে বড় হবে, তখন তার কাছে জিনিসটা খুবই নর্মাল। এই বাচ্চাটা যখন পরবর্তী স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে এবং যুবক হয়ে আসছে, পরবর্তীতে সে তার এই যে অপরকে নিয়ে নিন্দা করা,
অপরের নামে কোনো একটা খারাপ কথা বলে, এটা তার কাছে খুবই নর্মালাইজ হয়ে যায়। একটা মানুষ যদি এটা না জানে যে কোন অ্যাপ্রোচে কথা বললে, কোন ম্যানারে কথা বললে আমার সামনের মানুষটা কষ্ট পাবে, কোনটা অপর মানুষের সম্মানকে নষ্ট করছে, এটা যদি আমি নাই বুঝতে পারি, আমার কাছে কিন্তু এই জিনিসটা খুবই নর্মাল লাগবে। তো ইয়ুথদের ক্ষেত্রে যেটা হয়, তারা যদি পারিবারিকভাবে এই শিক্ষাটা নিয়ে বড় না হয়, তারা এই জিনিসটাকে আসলে অপরাধ বা কোনো এটা আনসোশ্যাল, এটা অসামাজিক কোনো কাজ, এটা তারা মনে করছে না। প্রথম দিকে তারা এটা খুবই নর্মালাইজ মনে করছে, খুবই নর্মাল নিচ্ছে। এই জন্য এটাকে আমি প্রথম কারণ মনে করি, কিন্তু আরও অনেক কারণ আছে এটার সাথে। যেমন এখন ইয়ুথদের আসলে সুস্থ চিত্ত বিনোদনের খুব অভাব। 10, 20, 30 বছর আগেও আমাদের আসলে রিক্রিয়েশনের যে মেথডসগুলো ছিল সেগুলো কিন্তু এখন নাই। এখন ইয়ুথরা ম্যাক্সিমাম সময় কোথায় কাটায়? তারা বাড়িতে বসে ফোন, ল্যাপটপ এগুলাতেই তারা বেশি সময় কাটাচ্ছে। তো কি হচ্ছে, তারা এটার অ্যাবিউজটা করছে আসলে বেশি। বা ইয়ুথদের ভিতরে একটা বড় পোর্শন যারা আনএমপ্লয়েড আছেন, অর্থাৎ বেকার, এরাও কিন্তু ওই যে বলে না যে আসলে অকাজের আসলে তারা বেশি সময় নষ্ট করছেন, কারণ তাদের প্রোডাক্টিভ কাজ করছেন না তারা। তো এক্ষেত্রে বেকারদের মানে ইয়ুথদের আর কি প্রতি আমি বলতে চাই যে বেকার থাকা মানে এটা না যে আপনাকে চাকরি করতে হবে। আপনি যদি চাকরি করতে না পারেন, আপনি যে কোনো প্রোডাক্টিভ কাজ করতে পারেন। আজকাল এই যে ইয়ুথদের যে সোশ্যাল উদ্যোক্তা দেখে আমরা খুব ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিন্তু তারা ছোট ছোট ব্যবসা করছে অনলাইনে। আপনি চাইলে এভাবে ব্যবসা করার মাধ্যমে আপনি এনগেজ থাকতে পারেন নিজেকে। অর্থাৎ আপনি যদি প্রোডাক্টিভ কোনো কাজে নিজেকে এনগেজ রাখেন, তখন আপনার এই টাইপের সোশ্যাল মিডিয়াতে আপনি বুলিং করবেন, কাউকে ডিফামেশন করবেন, এই জাতীয় চিন্তা আপনার মনে একটু কম আসবে। এই জন্য একটু এনগেজ থাকতে হবে নিজেকে। আসলে নিজেকে এঙ্গেজ রাখা বা সবাই ফ্যামিলির কিন্তু একটা অবদান অনেক বড়, একটা আমাদের কি বলবো যে একটা একটা অনেক বড় একটা অবদান, একটা অনেক বড় অংশ থাকে যে আমরা কিভাবে আমাদের নিজের বাচ্চা কাচ্চাগুলোকে বড় করবো, এবং ফ্যামিলি ছাড়াও আশেপাশের যে পরিবেশ বা শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোতে। আর আমরা এখন তো অনেকটা অনলাইন বেসড হয়ে গিয়েছি, যার কারণে আমার মনে হয় যে এই জিনিসটা খুব নর্মালাইজ হয়ে গেছে। কোনো মানুষকে একটু উত্ত্যক্ত করা, কোনো মানুষকে একটু ডিস্টার্ব করা, বা কাউকে একটা ব্যঙ্গচিত্র লিখে দিলাম। আবার এরকমও হয়ে থাকে আমাদের আশেপাশে যে আমার বন্ধু হয়তো বা একটা মানুষকে নিয়ে খুব উপহাস করছে, তার দেখা দেখি আমিও ভাবলাম যে আচ্ছা এটা তো আমার একটা ট্রেন্ড চলছে বা এটা একটা ধারা, আমিও তাকে একটু উপহাস করি। কিন্তু এখানে যে সেই মানুষটার কতটা মানসিক ক্ষতি হচ্ছে বা এই জিনিসটা কতটা খারাপ একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে, এটা আমরা জানি না। আমরা কিন্তু এটাও সম্পর্কে জানি না যে এটা দ্বারা আমরা আইনতভাবে আমরা সাজাও পেতে পারি। এই ব্যাপারে কিন্তু কারো কোনো ধারণাই নেই যে আমরা আসলে একটা কত বড় একটা ক্রাইম করে ফেলছি। ক্রিমিনাল কিন্তু ছোটোখাটো এই জিনিসগুলো থেকে হয়, বা ক্রাইমগুলো কিন্তু ছোটোখাটো জিনিসগুলো থেকেই শুরু হয়। যাই হোক, আবারও একটু কমেন্টে দেখতে যাই, কারণ অনেকগুলো কমেন্ট আসছে, আমরা যদি কমেন্টগুলো না পড়ি তাহলে মিস হয়ে যাবে। যেমন মোহনা খাতুন লিখেছেন, জি ম্যাম, এটা আমাদের আশেপাশে হামেশা হয়। এছাড়াও লাইলাতুস সাবা লিখেছেন ম্যাম। এছাড়াও দেখতে পাচ্ছি আরও অনেকে আছে আমাদের সাথে। দেখতে পাচ্ছি আমাদের সাথে কে কে আছেন। আমাদের সাথে রয়েছেন সাদিয়া বিনতে হাবিব, লিখেছেন আছি দেখছি। তিনি আরও লিখেছেন আওয়ার প্রিটিয়েস্ট ম্যাম এভার। আচ্ছা, আমরা বুঝতে পারছি যে আমাদের ম্যামের অনেক 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 স্টুডেন্টরা দেখছে, এবং হ্যাঁ, যারা আমাদেরকে দেখছেন আশা করি তারা বুঝতে পারছেন যে আমরা কী বিষয় নিয়ে কথা বলছি। আমরা কিন্তু সবাই ফেসবুক চালাই, বা আমাদের কিন্তু এখন কিন্তু আমরা গণমাধ্যমের মাধ্যমেই আমরা একসাথে যুক্ত আছি। সেই জন্য কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আমরা গণমাধ্যমে কোথায় কী লিখছি। আমরা কোনো অনলাইন পোর্টালে গিয়ে কোন এমন নিউজ তৈরি করছি বা কেমন লেখালেখি করছি, নিজের মত প্রকাশের স্বাধীনতা বা বাক স্বাধীনতাটা কিন্তু আমাদের সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা কিন্তু এতটুকু মাথায় রাখি না যে আমরা আসলে কি লিখছি বা কোথায় কেউ চাই। ম্যামের কাছে আমি যদি আবার আসতে চাই যে ম্যাম, সাধারণত আমরা যখন এই জিনিসটা নিয়ে তো আমরা যারা শিকার হচ্ছে প্রতিকারগুলো সম্পর্কে জানলাম, কিন্তু যে শিকার একবার হয়ে যাচ্ছে বা যারা একবার এই জিনিসটা সমস্যাটা হচ্ছে, তাকে আমরা এই জায়গাটায় কীভাবে সাহায্য করতে পারি, বা যারা মানহানির শিকার হয়েছে তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি, যে তারা কি করবে না করবে। এমনিতে তো মানসিকভাবে ভেঙে পড়ে। আমি কিন্তু এই প্রশ্নটা আসলে প্রত্যেকটা আমাদের দর্শক ছাড়াও আমি প্রত্যেকটা আমার গেস্টকে আমি জিজ্ঞেস করেছি যে মানসিকভাবে ভেঙে পড়ার পর তাদেরকে আমরা সেখান থেকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো। এই প্রশ্নের উত্তরে প্রথমেই আমি বলতে চাই যে আমাদের জনতা হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে। কারণ যখন একটা অনলাইন ডিফেমেশন হচ্ছে কোনো ব্যক্তির নামে, তখন আমরা যেটা করি, আমাদের কালচার যেটা, সেটা হচ্ছে আরও বেশি র্যাপিডলি এটা সার্কুলেট করে দেওয়া, এটাই আমরা করি। কিন্তু আমরা একটা আবার চিন্তা করি না, যদি সেম জিনিসটা আমার নিজের সাথে হতো, আমার ফ্যামিলির সাথে হতো, আমার কোনো নিকট কোনো মানুষের সাথে হতো, তাহলে আমি কি চেষ্টা করতাম? আমি চেষ্টা করতাম যতটুকু সম্ভব জিনিসটাকে লুকিয়ে রাখতে,
কিন্তু আমি যখন দেখছি এটা অন্য কোনো মানুষ যার সাথে হয়তো আমার ডিরেক্টলি কোনো কানেকশন নাই, তখন আমি কি করি, আমরা শেয়ার করি, আমরা মেসেঞ্জারে শেয়ার করি, হোয়াটসঅ্যাপে শেয়ার করি, ফেসবুক আরও বেশি বেশি করে শেয়ার করি। অর্থাৎ আমরাই কিন্তু এটা আরও র্যাপিডলি সার্কুলেট করে দিচ্ছি বা ভাইরাল করছি। এখন এই ভাইরাল শব্দটা ইটসেলফই ভাইরাল হয়েছে কয়েক বছরে। ভাইরাল শব্দটা সম্পর্কে কি আগে থেকে আপনি জানতেন? না না না, আগে থেকে যে ধারণা ছিল না। ভাইরাল শব্দটা ইটসেলফই ভাইরাল হলোই কয়েক বছরে, কারণ আমরা খুবই এটা করতে পছন্দ করি। তো এই জন্য আমাদের প্রথম কাজ এটা হবে যে আসলে এটা হলে এটা আসলে ছড়াতে না দেওয়া। আমাদের উচিত, এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটাকে নিয়ে বেশি গসিপ করা, বেশি ছড়াতে না দেওয়া। 1 2 নম্বর, যেটা যিনি আসলে শিকার হচ্ছেন তার পিতামাতার কিছু কর্তব্য আছে, তার ফ্যামিলি মেম্বারসদের কিছু কর্তব্য আছে। তাদের প্রথমে উচিত হবে মেন্টালি তাকে সাপোর্ট দেওয়া এবং মেন্টালি তার বিরোধিতা না করা। আপনি যদি খেয়াল করেন, যদি অনলাইন ডিফেমেশনের শিকার কোনো নারী হয়ে থাকেন, হতে পারে কোনো ছবির মাধ্যমে, কোনো ভিডিওর মাধ্যমে কোনো একজন নারী সে ডিফেমেশনের শিকার হলেন, এখন তার ফ্যামিলি মেম্বারসরা যদি তাকেই আরও বরং বেশি দোষারোপ করা শুরু করে, তাহলে কি হবে, সে মেন্টালি অনেক আপসেট হয়ে পড়বে এবং হয়তো সে কোনো ভুল সিদ্ধান্তও নিতে পারে। তাহলে যেহেতু অলরেডি এটা হয়ে গেছে, সেক্ষেত্রে পরিবারের কাজ হবে, তার ফ্রেন্ডদের কাজ হবে তাকে মেন্টালি সাপোর্ট দেওয়া এবং যত সম্ভব তাকে পজিটিভ কথাগুলো বলা যে ঠিক আছে, যা হয়ে গেছে, এখন আমি কি করতে পারি, তুমি কি করতে পারো, এখন তুমি প্রতিকার চেতে পারো, তুমি অভিযোগ করতে পারো, মামলা করতে পারো, মামলার মাধ্যমে তুমি প্রতিকার নিতে পারো। এভাবে কিছু পজিটিভভাবে তাকে ইন্সপায়ার করতে হবে, কিন্তু তাকে উল্টা দোষারোপ করা, এটা করা যাবে না। আমাদের কিন্তু এটা দেখা যায় যে আমরা সাধারণত বিশেষ করে পিতামাতা বা গুরুজনদের ক্ষেত্রে দেখা যায় যে যখন আমরা কোনো একটা বিপদে পড়ি বা আপদে পড়ি, একটা ঝামেলা হয়ে গেল, আমরা শুধু অনলাইন যে ডিফেমেশনের কথা বাদ দিই, আমরা যে কোনো জিনিস, যে আমি একটা দুর্ঘটনাতে পড়লাম বা একটা দুর্ঘটনার মুখোমুখি হলাম, আমাদের পিতামাতারা সবাই কি করে, দোষ তোরই ছিল বা সমস্যা তোর মধ্যে ছিল বলে এই জিনিসটা হয়েছে। কিন্তু আমার মনে হয় যে ডিজিটাল প্যারেন্টিং যেটা বলা হয় বা আধুনিক বাবা মার যে একটা গাইডেন্সের যে ব্যাপারটা আছে, সেই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। নিজের সন্তানকে বা নিজের আছের মানুষটাকে দোষারোপ করার আগে সমস্যাটাকে জানা, এবং যেহেতু সে একটা বিপর্যস্ত অবস্থায় আছে, তাকে সেখান থেকে কিভাবে উদ্ধার করা যায় বা বের করে আসা, এটা আসলে এই বিষয়ে আমি কিছু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে ইয়ুথদের একটা সমস্যা কি, ইয়ুথ এবং প্যারেন্টসদের ভেতরে, অর্থাৎ ছেলেমেয়ে এবং বাচ্চাদের ভেতরে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথমে পিতামাতাদের উচিত একটা বন্ধুত্ব সুলভ আচরণ করা তার ছেলেমেয়ের প্রতি। অর্থাৎ আপনি ছেলেমেয়েদের সাথে আপনার একটা স্পেসে মেলামেশা করবেন, যেন সে যদি কোনো বিপদে পড়ে সেজন্য আপনার কাছে শেয়ার করতে পারে। কিন্তু আপনি যদি খুবই স্ট্রিক্ট হন, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেই সমস্যাগুলোর কথা আপনার কাছে সে শেয়ার করতে পারবে না। তখন এই স্পেসটা সে বাইরে নেওয়ার চেষ্টা করবে, ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে সে নেওয়ার চেষ্টা করবে। সেখানে আইদার তার ফ্রেন্ড সার্কেল ভালো হতে পারে, খারাপ হতে পারে। কিন্তু এক্ষেত্রে পিতামাতার থেকে আপন আসলে কেউ নাই। এখনো পিতামাতা যদি সে স্পেসটা না দেয়, এটা একটা সমস্যা। আবার ইয়ুথদেরও ভিতরে একটা সমস্যা আছে কি, টিনেজ বয়স থেকে আসলে ছেলেমেয়েরা মনে করে বাসা বা পিতামাতা তাদের কাছে আসলে ভালো লাগে না। হ্যাঁ, টিনেজ একটা বয়স থেকে খুব রঙিন কিছু মনে হয়, বাইরের দুনিয়াকে খুবই রঙিন মনে হয়, তো তখন পিতামাতা পরিবারকে খুবই পর মনে হয়। তো একটা বয়স পর্যন্ত এটা হয়, একটা বয়সের পরে যে কিন্তু আসলে তারা বোঝে যে না, আসলে আমার আপন কারা। তো তাদের প্রতি আমার মেসেজটা যেটা, যে ওই সময়টা একটু ধৈর্য ধরে মনে রাখা যে না, ফ্যামিলি আমার বেশি প্রায়োরিটি। ফ্যামিলির মানুষকে কোনো কিছু শেয়ার করলে সেটা যতটা প্রাইভেট থাকবে, আমি যতটা ভালোভাবে কোনো কিছু সলিউশন পাবো, আমি যদি এটা বাইরে এই সলিউশনটা নিতে যাই, সলিউশনটা পাওয়ার পরিবর্তে হতে পারে আমি নিজেই সেটা ভিকটিম হতে পারি। এই জন্য পরিবারের প্রতি একটা আস্থা রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসলে পরিবারের থেকে আপন কিন্তু কেউ নেই, এবং পরিবারই মনে হয় আমার সব থেকে বেশি ভালো বুদ্ধি। সে যদি, আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনার কোনো বন্ধু হতে পারে আপনাকে দেখে জেলাস, আপনাকে দেখে হিংসা করে, এবং আপনাকে দেখে সে আপনাকে আরও বিপদে ফেলার চেষ্টা করবে, যাতে আপনি তার থেকে বেশি ভালো জায়গাতে না চলে যেতে পারেন। এমন কিন্তু হয়ে থাকে। আমরা টিভি, সিরিয়াল, সিনেমা এগুলোতে কিন্তু আমরা বেশিরভাগই এই সময় এই জিনিসগুলো দেখি, কিন্তু এটা কিন্তু বাস্তব জীবনেও ঘটে। এবং এই বাস্তব জীবনকে কেন্দ্র করে কিন্তু আমাদের ম্যাম যে জিনিসটা বললো, যে অবশ্যই পরিবারের সাথে শেয়ার করার চেষ্টা করুন। হয়তো বা কিছু সময়ের জন্য আপনাকে বকতে পারে, বকা দিতে পারে, রাগারাগি হতে পারে, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু তারাই আপনার পাশে থাকবে। আপনি যদি কোনো একটা বড় বিপদে পড়েন, আজকে যদি আপনি কোনো একটা বিপদের মুখোমুখি হন, পাশে সবসময় সেই মানুষগুলোকেই পাবেন। এবং বন্ধুদের সাথে শেয়ার করার থেকে আমার মনে হয় যে কোনো একজন গুরুজন, কোনো একজন গার্জেন, তার কাছে শেয়ার করা ভালো। যেমনটা আমি এর আগেও বলেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে আপনি স্কুলের শিক্ষক, যে কারো কাছে আপনি এটা শেয়ার করতে পারেন, কোনো স্পেশাল মানুষের কাছে, অর্থাৎ
অর্থাৎ আপনি যে আপনার কাছে বড় এবং যে আপনার কাছে অনেক সম্মানীয় তার কাছে আপনি যদি শেয়ার করেন তাহলে হয়তো বা অনেকগুলো সমাধান পেয়ে যেতে পারেন। আবার একটু কমেন্টে যেতে চাই, কারণ কমেন্ট একটা পর একটা আসতে আছেন। দেখতে পাচ্ছি আমাদের সাথে রাফি যুক্ত রয়েছেন, রাফি লিখেছেন ধন্যবাদ, সাথে আছি। এছাড়াও দেখতে পাচ্ছি নাহিদ ইসলাম লিখেছেন ডিয়ার অনারেবল ম্যাম। এছাড়া দেখতে পাচ্ছি রোজ আফরিন লিখেছেন ম্যাম এবং দুটো পার্পল হার্ট দিয়েছেন। এছাড়াও রুমানা আফরিনও অনেকগুলো লাভ ইমোজি দিয়েছে। অনেক 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 কমেন্ট, এবং আজকে কিন্তু আমাদের শোটা মঞ্চ অনেক বেশি ইন্টারেস্টিং, অনেকগুলো মানুষ আমাদের সাথে যুক্ত আছে, অনেকগুলো মানুষ আমাদেরকে দেখছে, এবং আশা করছি সকলেই বুঝতে পারছেন যে ভায়োলেন্ট এই যে এক্সট্রিমিজমটা যেটা আমরা করে ফেলি এই জিনিসটা কি। আমি আবারও ধন্যবাদ দিতে চাই, আমাদের এই অনুষ্ঠানটি প্রচারে সহযোগিতা করেছে টিম সেভিয়ার্স, ইউথ লিডার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, এছাড়া অর্থায়নে পিস কনসার্টিয়াম, সার্বিক সহযোগিতায় বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা ও রূপান্ত। আমার মতে কিন্তু এইরকম অনুষ্ঠান আরও অনেক বেশি হওয়া উচিত। আপনারাও কিন্তু অবশ্যই লিখে জানাবেন যে আপনারা কি এরকম অনুষ্ঠান চান কিনা, কারণ এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানছি। কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা সোশ্যাল মাধ্যমে অনেকটা বেশি জড়িয়ে পড়ছি, অনেক কিছু আমরা করে থাকি, আমরা বুঝে না বুঝে অনেক ভুল করে বসি, যে ভুলগুলো কিন্তু আমাদের পরবর্তীতে ভোগান্তির কারণ হতে পারে। ম্যামকে যদি আমি আবারও বলি যে ম্যাম, আমরা কিন্তু অনেক সময় না বুঝে অনেক কাজ করে ফেলি, যেমন এই যে এক্সট্রিমিজমটা আমরা যেটা আমি একটু আগে বললাম, যে আমরা শেয়ার করতে থাকি একটার পর একটা কথা, বা একজনের দেখা দেখি আমরা আরেকজন শেয়ার করতে থাকি। হয়তো বা কেউ একটা ব্যঙ্গচিত্র কাউকে নিয়ে বানানোর পর 10জন মানুষ শেয়ার করেছে, এবং তার 10জনের মধ্যে আমিও একজন। তো এই ক্ষেত্রে কি শাস্তিটা কি শুধু যে চিত্রটা বানিয়েছে সে পাবে, নাকি যে তাদেরকে সাপোর্ট করেছে তারাও এর ভুক্তভোগী হবে? না, সবাই। এক্ষেত্রে আপনি যখন অনলাইন ডিফেমেশন হয়, আপনি প্রতিকারটা দুইভাবে পেতে পারেন, 2 বা 3 আমি বলবো, কারণ অনলাইন ডিফেমেশনটা পার্টলি সিভিল এবং পার্টলি ক্রিমিনাল। আপনি প্রথমে চাইলে থানায় এজাহার করতে পারেন, চাইলে আপনি ফৌজদারি কোর্টে যে মামলা করতে পারেন, অর্থাৎ নালিশি মামলা হিসেবে আপনি অভিযোগ দায়ের করতে পারেন। সেক্ষেত্রে ফৌজদারি আদালত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সমন জারি করতে পারবেন। আবার আপনি চাইলে দেওয়ানি আদালতে ক্ষতিপূরণের মামলাও করতে পারবেন। তখন আপনাকে ক্ষতিপূরণের টাকা বাবদ কিছু নির্দিষ্ট পরিমাণ কোর্ট ফি দিয়ে ক্ষতিপূরণের মামলা করতে পারবেন। আর সর্বোপরি অনলাইন ডিফেমেশনের ক্ষেত্রে যে নতুন আইনটি রয়েছে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023, এটার সেকশন 29 অনুযায়ী আপনি সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন। এখন এই সাইবার ট্রাইব্যুনালে যখন মামলাটি হবে, তখন আসলে এটা বিচারকের বিবেচনার বিষয়। যদি আপনি প্রমাণ করতে পারেন যে এটার সাথে আসলে জড়িত কারা, জড়িত সকল ব্যক্তিরা শাস্তি পাবেন। এখানে যদি আপনি সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন, অর্থাৎ সাইবার সিকিউরিটি অ্যাক্টের অনুযায়ী, তখন আপনার শাস্তি হচ্ছে অনধিক 25 লক্ষ টাকা, অর্থাৎ শুধু অর্থদণ্ড। আর যদি আপনি মনে করেন আপনি দণ্ডবিধির অধীনে মামলা করবেন, সেক্ষেত্রে আপনার শাস্তিটা হবে অনধিক 2 বছর বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। অর্থাৎ আপনার জন্য প্রতিকারগুলো অনেক রয়েছে। আপনি এখানে আইনজীবীর সাথে পরামর্শ করবেন, কারণ আপনি কোন একটা ইয়ুথ, সে তো নিজে প্রথমে বুঝতে পারবে না যে আসলে সে কোথায় যাবে, কিভাবে কি করবে। সেক্ষেত্রে একটা ইয়ুথ যদি অনলাইন ডিফেমেশনের শিকার হন, প্রথমে তার উচিত হবে তার গুরুজন, অর্থাৎ বাবা মা হতে পারেন, শিক্ষক হতে পারেন, বড় ভাই বোন হতে পারেন, তাদের সাথে আগে পরামর্শ করার পরে তিনি আইনজীবীর সহায়তা নিতে পারেন। নিয়ে তারা যদি মামলা করতে চান, তারা মামলা করতে পারেন। তবে মামলা করার আগেও আপনি যদি মনে করেন বাসায় বসে আপনি হটলাইন নাম্বার 999-এ ফোন দিয়ে আপনি অভিযোগ দায়ের করতে পারছেন। এবং আসলে নারীরা যদি শিকার হন, স্পেসিফিক্যালি নারীরা যদি অনলাইন ডিফেমেশনের শিকার হন, সেক্ষেত্রে আমাদের আছে পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন, এটা আছে। হ্যাঁ, এখানে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন। তবে অভিযোগ দায়ের করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনি যত দ্রুত সম্ভব আপনার অভিযোগটা দায়ের করতে পারেন, ততই ভালো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার সপক্ষে যে প্রমাণগুলো আছে, অর্থাৎ স্ক্রিনশট হতে পারে, সেটা কোনো লিঙ্ক হতে পারে, কোনো অডিও হতে পারে, ভিডিও হতে পারে, বা রেলিভেন্ট কোনো ডকুমেন্ট হতে পারে। এখন এগুলাকে আপনি প্রিন্ট করতে পারেন, প্রিন্ট করে অভিযোগটা করতে পারেন। অথবা আপনি যদি ইমেইলের মাধ্যমে, এই যে বললাম না যে নারীদের জন্য পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন আছে, এনাদের কিন্তু ফেসবুক পেজে আপনি মেসেজ দিয়ে অভিযোগ করতে পারবেন। এবং এদের দুইটা ইমেইল আছে, ইমেইলেও আপনি অভিযোগ করতে পারছেন। তো আপনি যদি ইমেইলে অভিযোগটা করেন, সেক্ষেত্রে যে প্রমাণগুলো আছে, স্ক্রিনশট বা অডিও ভিডিও, এটাকে আপনি অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে আপনি ইমেইলে এটা অভিযোগটা করবেন। কিন্তু অভিযোগটা আসলে যত দ্রুত করা যায় ততই ভালো। তবে এই যে আমরা যখন স্ক্রিনশটটা নেই, স্ক্রিনশটের যে অ্যাড্রেস বারের যে ইউআরএলটা থাকে, আপনার খেয়াল রাখতে হবে যেন অ্যাড্রেস বারের ইউআরএলটা ভিজিবল হয়। ওটা নিয়ে আপনি একত্রে স্ক্রিনশটটা নিতে পারেন। এছাড়া আমাদের সাইবার ক্রাইম ইউনিট আছে, এখানে অফিসাররা সাহায্য নিতে পারেন, লয়ারদের সাহায্য তো অবশ্যই নিতে পারেন। এভাবে আপনি অনেকগুলো প্রতিকার আসলে আমাদের আইনে বলা আছে। আপনি যেটা সুবিধা হবে, আপনার অবস্থান থেকে আপনি যেটাকে সুবিধাজনক মনে করবেন, আপনি সেভাবে প্রতিকারটা নিতে পারেন।
আসলে এর মধ্যে সব থেকে যে জিনিসটা আমি বলবো গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো যে আমরা কিন্তু আসলে মনে করি যে না, আমি কোনো গুরুজনকে জিজ্ঞেস করবো বা আমার কোনো বন্ধুকে জিজ্ঞেস করবো বা যে জানে তাকে জিজ্ঞেস করবো, কিন্তু কিছু জিনিস আমি টোটালি একটু অফ টপিকে কথা বলছি। বিষয়টা হলো যে আমরা অনেক সময় আমাদের কিন্তু মন খারাপ থাকে, আমরা অনেকটা ডিপ্রেসড হয়ে যাই, আমরা অনেকটা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অনেক সময় পাজলড হয়ে যাই। তখন আমরা কি করব? আমরা কার কাছে যাব? আমাদের সব থেকে ভালো তখনই হয় যদি আমরা কোনো আইনজীবীর কাছে যাই, যিনি এই ব্যাপারে জানেন। আমরা কিন্তু এই জিনিসটা করি না, আমরা সাধারণত এটা করি যে আমার কোনো বন্ধু আমি গেল, যা 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 তুই এটা কর ফেল, তোকে দুটো গালি দিয়েছে তুইও পাল্টা দুটো গালি দে। কিন্তু এই গালাগালি বা কটু কথা বলাটা কিন্তু কোনো সমাধান না। সমাধান কোথায়? সমাধান অবশ্যই যদি আপনি কোনো অভিজ্ঞ বা বিজ্ঞ মানুষের কাছে যান। আমরা কিন্তু আমাদের দেশের সব থেকে বড় সমস্যা, আমরা কিন্তু সহজে আইনজীবীর কাছে যেতে চাই না। আমরা মনে করি যে আইনজীবীর যাওয়ার কাছে যাওয়া মানে একটা মামলা হবে, একটা এই হবে ওই হবে, কিন্তু না। আইনজীবীর কাছে গেলে অবশ্যই আপনি হয়তোবা কোনো একটা ভালো সমাধান পেতে পারেন। যেমনটা আজকে আমাদের এই অনুষ্ঠানে কিন্তু আপনি আইন সম্বন্ধে জানছেন এবং বিভিন্ন লিগ্যাল ব্যাপারে আপনি ধারণা পাচ্ছেন একটা মাত্র কারণে, কারণ আপনি একজন আইন অভিজ্ঞর কাছে বসে আছেন বলে আমরা কিন্তু এই জিনিসগুলো জানছি। সেজন্য অবশ্যই আমাদের আইন অভিজ্ঞর কাছে যাওয়া উচিত। তাছাড়াও এটা বাদেও যদি আমরা বলি যে আমরা কিন্তু অনেক সময় মন খারাপের অনেক কারণ হয়ে থাকে, মন বিষণ্ণের অনেক কারণ হয়ে থাকে, শুধু যে সাইবার ক্রাইম বা অন্যান্য কারণ তা না। আমাদের প্রেমের ব্যাপার থেকে শুরু করে আমাদের বাবা মার ঝগড়া ঝামেলা থেকে শুরু করে আমরা বিভিন্ন জিনিসে কিন্তু আমাদের মন খারাপ হয়ে থাকে। আমরা কিন্তু একটা ওয়ার্ড খুব শুনে আসি, থেরাপিস্ট। যে ওয়ার্ডটা আসলে খুব নতুন আমাদের কাছে, কিন্তু থেরাপিস্ট কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে খুবই দরকার হয়ে থাকে। আমরা কিন্তু তারও সাহায্য নিতে পারি, আমরা কিন্তু তার কাছেও যেতে পারি এবং জানতে পারি যে আসলে আমার এখন কি করা উচিত। কারণ আমরা একটা সাধারণ মানুষ, আমাদের একটা মাত্র ব্রেন, এবং এটা নিয়ে আমরা অনেক কিছু ভাবতে পারবো। বা অনেক সময় বিষণ্ণতার কারণে কিন্তু আমরা অনেক কিছু ভেবে উঠতে পারি না, তখনই কিন্তু আমরা ভুল পদক্ষেপগুলো নিয়ে থাকি। এই জন্য অবশ্যই হ্যাঁ, আমরা এক্সপার্টিসের কাছে জিনিসটাতে যাব। ম্যাম কিছু বলতে চাচ্ছিলেন? না, ওই যে বললেন একটু আগে ভায়োলেন্ট এক্সট্রিমিজমের কথাটা বললেন একটু আগে, তো ভায়োলেন্ট এক্সট্রিমিজমটা আসলে কি? এক্সট্রিমিজম মানে হচ্ছে আপনি যখন কোনো আইডিওলজিক্যাল বিলিভ করেন, আপনি যখন কোনো রিলিজিয়াস বিলিভ করেন, বা আপনি পলিটিক্যাল কোনো বিলিভ করেন, এই বিলিভগুলোর কোনো গোল অ্যাচিভ করার জন্য আপনি যখন ভায়োলেন্সকে বেছে নেন, ইউজ অফ ভায়োলেন্স টু অ্যাচিভ দিস গোল, সেটা হতে পারে আইডিওলজিক্যাল, সেটা হতে পারে রিলিজিয়াস বা পলিটিক্যাল। এখন এই অ্যাচিভ করার জন্য যে তখন আপনি ভায়োলেন্সটা ইউজ করবেন, তখন সেটাকে বলা হয় ভায়োলেন্ট এক্সট্রিমিজম, এবং এই ব্যক্তিদেরকে বলা হয় ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট। এখন দেখা যায় এরা আসলে বর্তমান সময় ইন্টারনেটটা অনেক বেশি ব্যবহার করে, ভায়োলেন্ট এক্সট্রিমিস্টরা, এই অনলাইন ডিফেমেশনের জন্য, এবং ইউথরাই কিন্তু এই ভায়োলেন্ট এক্সট্রিমিজমের বেশি অংশ। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে কোনো রিলিজিয়াস বিলিভ করা বা কোনো পলিটিক্যাল বিলিভ করা বা কোনো আইডিওলজি হোল্ড করা কোনো অপরাধ না, বরং এটা রাইট, ঠিক আছে। কিন্তু এটা অ্যাচিভ করার জন্য কোনো ইলিগাল ওয়ে ব্যবহার করা, ভায়োলেন্স ইউজ করা, দ্যাটস রং, দ্যাটস ক্রাইম। এটা না করা, এটার একটা তো অবশ্যই আপনার শাস্তি হতে পারে, অবশ্যই এটা তো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে এটা আপনার শাস্তি হতে পারে। দুই, যেটা আপনি যে আইডিওলজিক্যাল গোলের জন্য আপনি কাজটি করছেন, এটা দেখা যায় কি সেই আইডিওলজির জন্য জিনিসটা আরও ব্যাড ইম্প্যাক্ট ফেলে। বরং আপনি যদি আপনার আইডিওলজির জন্য পজিটিভ ওয়ে আপনি কাজ করেন, পজিটিভ ওয়েতে সেটাকে প্রমোট করার চেষ্টা করেন, দ্যাটস ভেরি গুড, সেটা লং টার্ম সাস্টেইন করবে, সেটা বেটার। আর আপনি যদি এটার ব্যাড ভাবে, ইলিগাল ভাবে জিনিসটা করেন, সেটা সাস্টেইন তো করবেই না, বরং আপনার আইডিওলজির জন্য জিনিসটা আরো বেশি ব্যাড ইম্প্যাক্ট করবে। তো ইউথদের কি হয়, ইউথদেরকে বেশি কেন এই ভায়োলেন্ট এক্সট্রিমিজমের তার অংশ হয়, কারণ তাদেরকে নার্চার করা, তাদেরকে সহজে এদিকে ধাবন করা খুব সহজ, এদিকে অনেক সহজ এদেরকে ম্যানিপুলেট করা। এজন্য ইয়ুথদেরকে আসলে সচেতন হতে হবে যে আপনি কোন দিকে যাবেন। আপনার এতটুকু বুদ্ধি আছে যে কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু আপনি জানছেন এটা খারাপ, তবুও আপনি এটার সাথে এনগেজ হচ্ছেন, এটা খারাপ। আপনি যে মুহূর্তে বুঝতে পারছেন যে এটা খারাপ, আপনার উচিত হবে ঠিক তখন থেকে এটা থেকে সরে আসা। সরে এসে আপনি ওই যে বললাম প্রোডাক্টিভ কোনো কাজের সাথে জড়িয়ে থাকে। বা আপনি কিন্তু কয়েকটা কথা আগে বললেন যে আমার বন্ধু বান্ধব যে কাজটা করছে, তারা এই যে ডিফেমেশন করছে, আমারও মন চাচ্ছে করতে। আসলেই তাই, যেটাকে পিয়ার ইনফ্লুয়েন্স বলা হয়। ইউ আর ইনফ্লুয়েন্সড বাই ইউর কমিউনিটি। আপনার বন্ধুরা যদি 7 দিন লাইব্রেরিতে যে পড়াশোনা করে, 8ম দিনে হলেও আপনার মনে হবে আমি বইটা খুলে একটু দেখি। কিন্তু আপনার বন্ধু বান্ধবরা যদি মাদকাসক্ত হয়, তারা যদি অনলাইনে এই টাইপের ইলিগাল কাজ করে, তাহলে আপনি প্রথম দিকে হয়তো জানেন না জিনিসটা কি, কিন্তু আস্তে আস্তে দেখতে দেখতে ওই বিষয়টার প্রতি আপনার ইন্টারেস্ট জন্মাবে। এজন্য তাদের অনেক বড় দায়িত্ব নৈতিকভাবে যে
এই খারাপ কাজ থেকে নিজেকে সরিয়ে আনা, সরিয়ে এনে ভালো কমিউনিটির সাথে মেশা, ভালো বন্ধু বান্ধবের সাথে মেশা, প্রোডাক্টিভ কাজ করা, নিজেকে বিরত রাখা। আমার মনে হয় আসলে এই জিনিসটা কিন্তু খুবই একটা মানে প্রোডাক্টিভ একটা ম্যাম কথা বললো, যে জিনিসটা হলো যে আপনার হাতে কিন্তু সবসময় প্রতিটা মানুষের কাছে দুটো অপশন থাকে, এক ভায়োলেন্স, এক আপনি লিগ্যাল ওয়েতে যেতে পারেন। আপনার সাথে যদি কেউ ভায়োলেন্ট, যে এক্সট্রিমিজম এই জিনিসগুলো যদি করে থাকে, মানহানি আপনাকে যদি করে থাকে, আপনার গায়ে যদি শক্তি থাকে, আপনি যদি তাকে দুটো চট থাপ্পড় মারতে পারেন। আমি এটা খুবই ইনফর্মাল ওয়েতে বলছি যে হ্যাঁ, আপনি কিন্তু দুটো চট থাপ্পড় মারতে পারেন, আবার আপনি কিন্তু আইনের সহায়তা নিতে পারেন। এখন কোনটা ভালো হতে পারে? অবশ্যই আমার মতে যে আইনের সহায়তা যদি আপনি নিয়ে থাকেন সেটা অবশ্যই ভালো, এবং সেটা কিন্তু অবশ্যই একটা লিগ্যাল ওয়ে। কিন্তু আপনি যদি সেখানে যদি নিজের বল প্রয়োগ করেন, বা সেখানে যদি আপনি নিজের মাথা গরম করে চলে যান, সেখানে কিন্তু আপনি একটা তাদের মধ্যে আর আপনার মধ্যে কিন্তু কোনো তফাৎ থাকলো না, আপনি কিন্তু তাদের পর্যায়ে চলে গেলেন। আবার একটু কমেন্টে যেতে চাই, অনেকগুলো কমেন্ট আসতে আছে, যেমনটা দেখতে পাচ্ছি। শাকওয়াত হোসেন লিখেছেন, ম্যাম অনেক মূল্যবান তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত রয়েছেন রুমান আফরিন লিখেছেন, ম্যাম অসংখ্য ধন্যবাদ। এছাড়াও প্রবীর মিত্র শীল লিখেছেন, আচ্ছা হরিণাগড় শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে সাথে আছি। আচ্ছা, হরিনগর শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে তিনি আমাদের সাথে আছেন। আশা করি আপনাদের সকলের অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে। আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, যারা শুনছেন এই মুহূর্তে আমাদেরকে ফেসবুক লাইভের মাধ্যমে। আপনারা কিন্তু সেখানে শুধু আমাদেরকে শুনবেন না, আপনি আমাদেরকে দেখতেও পাবেন একদম সরাসরি। এছাড়াও চলে যেতে পারেন, আপনার ফেসবুকে সার্চ করতে পারেন facebook.com/radiopodda, এবং সেখানে গিয়ে কিন্তু পেয়ে যাবেন আমাদের চমৎকার লাইভটি। লাইভের নিচে কমেন্টের মাধ্যমে আপনি দেখতে পাবেন আমাদেরকে এবং জানাতে পারবেন আপনার মনের কথাগুলো। আচ্ছা, যে ভায়োলেন্ট এক্সট্রিমিজম নিয়ে যখন আমাদের কথা হচ্ছিল, আরেকটা জিনিস ম্যাম এবং আমি মিমার কাছেও জানতে চাই যে মিমা, আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয় জীবনে আমরা এরকম অনেক ঘটনা দেখেছি যে অনেকে কিন্তু অনেক এক্সট্রিম পর্যায়ে চলেছে, এবং এই বয়সটাই কিন্তু সাধারণত এই জিনিসগুলো হয়ে থাকে। তোমার কি মনে হয় যে প্রত্যেকটা ভার্সিটিতে কিন্তু একটা নিয়ম থাকে, কিছু রুলস থাকে, অনেকে ফলো করে, অনেকে ফলো করে না। যে কেউ কেউ হয়তো ভায়োলেন্টটাকে বেছে নেয়, ভায়োলেন্সিটাকে, যে হ্যাঁ কেউ কাউকে অনলাইনে বুলি করলো, কিন্তু সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলি করা বাদ দিয়ে সে সরাসরি চলে গেল। তো তোমার কি মনে হয় যে বুলি করাটা ঠিক, নাকি এটা অথরিটিকে জানানো ঠিক, নাকি আমাদেরকে এখানে থানাতে যাওয়া ঠিক? অথরিটিকে জানানো উচিত, কারণ আমার জানার মতে প্রত্যেকটা ভার্সিটিতে একটা করে প্রক্টোরিয়াল বডি আছে, যারা এগুলো নিয়ে কেউ যদি ভায়োলেন্স করে সেটা নিয়ে কাজ করে। আমার সাথে যে ভায়োলেন্স করতেছে তার অভিযোগ দায়েরের আমার একটা সুযোগ আছে। আমি অথরিটি যেহেতু একটা সুযোগ করে দিচ্ছে, তাহলে আমি কেন সেটা কাজে লাগাবো না? আমার প্রক্টোরিয়াল বডিকে আমি জানাইতে পারি, তারা স্টেপ নেবে। আসলে আর আমাদের আসলে আরো একটা জিনিস জানা উচিত, সেটা হচ্ছে আমরা গঠনমূলক আলোচনা করতে পারি, অবশ্যই আলোচনা করতে পারি কোনো জিনিস নিয়ে, কিন্তু সেটা গঠনমূলক হতে হবে। গঠনমূলক আলোচনা করার মধ্যে কোনো অপরাধ নেই, কিন্তু যখনই আমি আলোচনাটার দ্বারা কাউকে মনক্ষুণ্ণ হতে পারে, এরকম কিছু, কারো সুনামের ক্ষতি হতে পারে, এরকম আলোচনা করতেছি, তখন সেটা খারাপ। হ্যাঁ, এই জিনিসটা মিমাকে জিজ্ঞেস করার একমাত্র কারণ হলো যে আমাদের বিশ্ববিদ্যালয় জীবনগুলোতে কিন্তু আমরা এটাই অনেকটা দেখি, অনেকগুলো গ্রুপস থাকে, যে গ্রুপসগুলোর মাধ্যমে কিন্তু অনেক 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 হাসি তামাশা হয়। যদি খুবই ফ্র্যাঙ্কলি বলা হয় যে আমাদের যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় সবগুলোতেই কিন্তু কিছু হাসি তামাশার জন্য মেমস গ্রুপ বা বিভিন্ন গ্রুপগুলো থেকে থাকে। এখানে কিন্তু আমরা অনেক সময় অনেক রকমের হাসি কৌতুক পোস্ট করি কিছু বিনোদনের বা মজার জন্য, কিন্তু এটা যে আমাদের এক প্রকার অনলাইনে একটা বুলিং করা হচ্ছে বা কারো মানহানি হচ্ছে, এই ব্যাপার কিন্তু আমাদের মাথায় থাকে না। ম্যামের কাছে আমি আবার একটু আসতে চাই, অ্যাজ এন টিচার, একজন শিক্ষক হিসাবে আপনি যদি সেই ছাত্রদেরকে কিছু বলতে চান যে যারা এই জিনিসগুলো করে থাকে, যে বিভিন্ন কৌতুক করছে, হাসি তামাশা করছে, তারা কি তাদের বিশ্ববিদ্যালয় জীবনে এটাতে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, বা তাদের জন্য কি কোনো শাস্তির ব্যবস্থা আছে কিনা? আচ্ছা, শিক্ষক হিসেবে আমি প্রথমে এটা বলবো না যে তোমরা কোনো হাসি তামাশা করো না, মজা করো না, না, এটা থাকবে। এটা আসলে নির্ভর করে যে একটা গ্রুপে আপনার একজনের সাথে আরেকজনের সম্পর্কটা কেমন। আপনাদের বন্ধু বান্ধব সার্কেল, আপনাদের সম্পর্কটা এরকম হয় যে হ্যাঁ আপনি মজা করতে পারছেন, সেটা আপনি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে একটা সার্টেন লিমিটেশন আছে। এই লিমিটেশনটা আপনাকে মাথায় রাখতে হবে। যেমন আমাদের সংবিধানে আর্টিকেল 39-এ বলা আছে ফ্রিডম অফ স্পিচ, কনসায়েন্স, ফ্রিডম অফ থট, স্পিচ অ্যান্ড কনসায়েন্সের কথা বলা আছে, অর্থাৎ চিন্তা, বাক স্বাধীনতার কথা।
তার মানে আপনি চাইলে আপনার বাক স্বাধীনতা কিন্তু আপনার আছে, কিন্তু ওই একই আর্টিকেলে বলা আছে দিস রাইট ইজ সাবজেক্ট টু সাম রিজনেবল রেস্ট্রিকশনস, অর্থাৎ এটা কোনো অ্যাবসোলুট রাইট না, এখানে কিছু রিজনেবল রেস্ট্রিকশন আছে। ওইখানে বলা আছে যে আপনি এমন কোনো কথা বা কাজ করতে পারবেন না যেটার মাধ্যমে আপনার ফরেন স্টেটের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়, কোনো মোরালিটি বা ডিসেন্সির বিরুদ্ধে যায়, ডিফামেশন হয়, এই টাইপের কাজ আপনি করতে পারছেন না। এই রাইটটা এই সকল ক্ষেত্রে রেস্ট্রিক্টেড। তার মানে কি, আপনি যখন এটা বিশ্ববিদ্যালয়ে আপনি বন্ধু সার্কেলে হোক, কোনো গ্রুপে হোক, কোনো মিমসে হোক, আপনি কোনো মজা করছেন, কোনো মিমস লিখছেন, কোনো পোস্ট করছেন, কোনো ছবি দিচ্ছেন, অবশ্যই আপনি মজা করতে পারেন, কিন্তু সেটা একটা লিমিটেশন থাকবে। আপনার এতটুকু কমন সেন্স যেটাকে আমরা বলি, এই কমন সেন্সটুকু থাকতে হবে যে আমি কতটুকু পর্যন্ত বললে আমি যাকে নিয়ে বলছি তার সম্মানটা নষ্ট হতে পারে। এই লিমিটেশনটা রেখে আমরা মজা করতে পারবো, কিন্তু এই লিমিটেশনটা বাইরে না। এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটু সচেতন থাকা উচিত। কোনো মেয়ে স্টুডেন্ট যারা, নারী শিক্ষার্থীদের নিয়ে যদি তারা বডি শেমিং করে, তারা বডি শেমিং বা এই টাইপের যদি কাজ, অবশ্যই জিনিসগুলো অসম্মানজনক এবং মানহানিকর, এই কাজগুলো তো তারা করতে পারবে না। আর কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি এই টাইপের কোনো ভিকটিম হয়ে থাকেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি আমরা বলি, আমাদের কিন্তু টিচাররা আমরা সর্বক্ষণ যতক্ষণ আমরা অফিসে থাকি, স্টুডেন্টরা চাইলে আমাদের সাথে যে কোনো সমস্যা শেয়ার করতে পারে এবং তারা আসলেই করে। তারা শুধু পড়াশোনার বিষয়টা আমাদের সাথে শেয়ার করে না, তারা কোনো পারিবারিক সমস্যা, যে কোনো ধরনের সমস্যা আইনগত হতে পারে, তারা আমাদের কাছে আসে। আমরা যতটুকু সম্ভব তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, আমরা প্রথমে কাউন্সিলিং করার চেষ্টা করি, তাদের ভেতরে যদি আমরা মীমাংসা করে দিতে পারি সেটা করি, বা যদি কোনো আরও লিগাল স্টেপ বা আরও কঠোর স্টেপ নেওয়া লাগতে পারে সেটাও আমরা করে থাকি। তো এক্ষেত্রে ছাত্রদেরকে প্রথমে নিজেদের ভেতর সম্পর্কটা বুঝতে হবে, একটু সচেতন হতে হবে। আর যদি অনাকাঙ্ক্ষিতভাবে তারা কোনো ঘটনার শিকার হয়েই পড়েন, সেক্ষেত্রে তাদের অথরিটির কাছে এসে নালিশটা একটু করতে হবে। একদম। আর একটা জিনিস আপনারা বুঝতে পারেন, তাহলে আমি যেটা বললাম প্রথমেই, যে আপনাকে আইনজীবীর কাছে যেতে হচ্ছে না, আপনাকে পুলিশ প্রশাসনের কাছে যেতে হচ্ছে না, আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে যেয়েই কিন্তু একটা সমাধান পেতে পারেন। এবং এখানে আমি দেখতে পাচ্ছি অনেক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু কমেন্ট করছে, তাদেরকে আমি আবারও বলতে চাই এবং একটা মনে করিয়ে দিতে চাই। হয়তোবা অনেকে এক্সাইটমেন্টে দেখছেন যে হ্যাঁ এটা সত্য চলছে, কিন্তু আপনাকে এতটুকু বোঝা উচিত, যদি আপনার সাথেও কোনো অন্যায় হয়ে থাকে বা আপনি যদি কারোর সাথে করে থাকেন, আপনি কিন্তু আপনার টিচারের কাছে, যে আপনি শিক্ষকের কাছে, যে আপনি এই অ্যাডভাইসটা নিতে পারেন যে এখানে আমি কি করতে পারি বা আমার এখানে কি করা উচিত, আমি এই জিনিসটার শিকার হচ্ছি। যেহেতু স্যার ম্যাম আমাদের এখানে অনেকগুলো টিচার আসছেন এবং টিচাররা কিন্তু তাদের মতামতগুলো দিয়ে গেছে এবং প্রত্যেকটা টিচার কিন্তু একই কথা বারবার করে বলে গিয়েছেন যে তোমরা কিন্তু চাইলে আমাদের কাছে আসতে পারো, তোমাদের সমস্যাগুলো শেয়ার করবে এবং আমরা তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে আমাদেরকে এই ঝামেলা থেকে বের করার। আর আসলে আমরা কিন্তু এরকম অনেক কিছুরই শিকার হয়ে থাকে, কিন্তু আমরা কিন্তু বলতে পারি না, লোক লজ্জা বা ভয়। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছি এমডি রবিউল ইসলাম সোহান লিখেছেন, অসংখ্য ধন্যবাদ প্রিয় ম্যাম। এছাড়াও দেখতে পাচ্ছি এহসানুল হাসান তুর্য লিখেছেন, গুরুত্বপূর্ণ অনেক কিছু জানানোর জন্য ম্যামকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যদিও ঘড়িতে সময় বলছে 8টা বেজে 48 মিনিট, মানে আর কিছুক্ষণ রয়েছি আমরা আপনাদের সাথে। তো এই শেষ মুহূর্তে যেহেতু চলে এসেছি, আমি আবার একটু মিম্মার কাছে যেতে চাই যে মিম্মা, আসলে তোমার কাছ থেকে এটা জানতে চাচ্ছি যে ইউথদের যে এতগুলো প্রজেক্ট করা হলো, এখন তোমার কি মনে হয় যে এই প্রজেক্টগুলো দেখে বা এই প্রোগ্রামগুলো দেখে যে তাদের মধ্যে কোনো চেঞ্জেস আসবে বা তারা তাদের শিক্ষক সহ তারা বিভিন্ন আইনের সহায়তা যেটা নিতে হয় সেই জিনিসগুলো নিবে? অবশ্যই আসবে। যদি লক্ষ্য করা যায় বিগত যে লাইভ ভিডিওগুলো, সেগুলোতে কিন্তু অনেক ভিউ, তো অনেক অনেক তাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু ইউথ। আমাদের যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে আমরা কিন্তু ইউথরাই বেশি ইউজ করি। তো তারা যদি পুরোটা না শুনুক, অর্ধেকও যদি শুনে, তাও ইনফরমেটিভ কিছু শুনতেছে। এই ইনফরমেশন গ্যাদার করে তারা ভবিষ্যৎ লাইফে কিন্তু কাজে লাগাতে পারতেছে। তো এইটা অবশ্যই বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা এবং রূপান্তরের একটা খুব ভালো একটা উদ্যোগ বলে আমি মনে করি। আমারও ঠিক তাই মনে হয়। আমি আবারও বলে দিতে চাই, আপনারা শুনছেন রেডিও পদ্মা 99.2 FM এবং আজকে কিন্তু চলছে বিশেষ ফোন লাইভ অনুষ্ঠান। আমাদের আজকের আলোচনা বিষয় অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানি ও তার প্রতিকার। এই প্রসঙ্গে যে কোনো মতামত জানাতে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন এবং এই অনুষ্ঠানটি প্রচারে সহযোগিতা করছে টিম সেভিয়ার্স ইউথ লিডার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। এছাড়া অর্থায়নে রয়েছেন পিস কনসর্টিয়াম, সার্বিক সহযোগিতা করছেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা ও রূপান্তর। আশা করি আজকে আমাদের অনুষ্ঠানটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আর অনেক বেশি ইনফরমেশন পেয়েছেন। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাই ম্যামের কাছে একটু যেতে চাই। ম্যাম, আজকে কেমন লাগলো আমাদের অনুষ্ঠানে এসে? অনেক অনেক ভালো লাগলো, কারণ
প্রথম ভালো লাগার জায়গা হচ্ছে আমার সামনে দুজন বসা, দুজনই আমার শিক্ষার্থী, এই জন্য অনেক ভালো লাগছে। আর আসলে আমরা এমন একটা বিষয়ে কথা বললাম যেটা অত্যন্ত যুগোপযোগী, এটা সময়ের সাথেই যায়। ইউথদের নিয়ে যে কথাটা, আমি যতদূর জেনেছি আরও 2টা প্রোগ্রাম হয়ে গিয়েছে, সেটাও কিন্তু সাইবার সিকিউরিটি নিয়ে ছিল এবং ইউথদেরকে কেন্দ্র করেই ছিল। এটা আসলে এই যে বললাম যে ইউথরা তো আসলে এখন সোশ্যাল মিডিয়া অনেক ব্যবহার করে, আর আমরা প্রোগ্রামটাও করলাম সোশ্যাল মিডিয়া, তাহলে কি হলো, তাদের আসলে আমরা যতদূর যে ও বললো ভিউটা এসেছে, সেক্ষেত্রে তাদের পর্যন্ত আমরা যতটুকু পারছি ততটুকু পর্যন্ত তথ্য জানাতে পেরেছি। এখন আইনের শিক্ষক হিসেবে আমি আসলে কাউকে আইন দিয়ে ভয় দেখাতে চাই না, আইনের শাস্তি দিয়ে। এই যে আমাকে জিজ্ঞাসা করা হলো যে কি মামলা হতে পারে, বা আমি বললাম না কি কি শাস্তি হতে পারে, আসলে এই কি আইনের ধারা দিয়ে আসলে বা আইনের কি শাস্তির বিধান আছে, এগুলো দিয়ে অপরাধটা কি আদৌ কমে কিনা, এটা আমার নিজেরই একটা বড় প্রশ্ন। কারণ যদি তাই হতো, আমাদের দেশে খুনের অপরাধ মৃত্যুদণ্ড, আমাদের ধর্ষণের শাস্তি আছে, কিন্তু তার মানে কি এই যে আমাদের দেশে খুন বা ধর্ষণ হচ্ছে না? বিষয়টা কিন্তু সেটা না। অর্থাৎ শুধুমাত্রই শাস্তির ভয় দেখিয়ে, আইনের ভয় দেখিয়ে কি অপরাধটা কমানো যায় কিনা, এটা মনে হয় না। সেক্ষেত্রে আসলে পারিবারিক শিক্ষা, আপনার নিজের ভেতরের নৈতিকতা, আপনি নিজের ভেতরের যে ফিলিংসটা, আপনি কিভাবে সমাজকে দেখছেন, আপনি কিভাবে আপনার বন্ধু বান্ধবকে দেখছেন, আপনার গঠনটা কেমন হচ্ছে, এটা অনেক গুরুত্বপূর্ণ, শাস্তির থেকেও বেশি। এজন্য আপনাকে বুঝতে হবে যে আপনার কোন ম্যানারে বা কোন অ্যাপ্রোচে আপনার একজন মানুষ হিসেবে আপনি নিজেকে পরিচিত করতে চান। আপনি যখন থাকবেন না, আমরা সবাই একদিন মারা যাব, আপনাকে মানুষ কেন মনে রাখবে, এটা আপনার মনে করা উচিত। আপনাকে কি ভালো কাজের জন্য মনে রাখবে না খারাপ কাজের জন্য মনে রাখবে? আপনি যদি চান ভালো কাজের জন্য মনে রাখতে, তাহলে আপনার উচিত হবে ইয়তদেরই অবশ্যই এবং প্রাপ্তবয়স্ক সবাইকেই খারাপ কাজ থেকে যতদূর পারি আমরা নিজেদেরকে একটু সংযত করতে। আমরা যদি এই এতটুকু নৈতিকতা নিজেদের ভিতরে ধারণ করতে পারি, তাহলে অনলাইন ডিফেমেশন কেন, কোনো অপরাধী আসলে আমরা করব না। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আসলে আমরা কিন্তু অনেকগুলো ইনফরমেশন পেলাম আমাদের এখানে। আবারও অসংখ্য ধন্যবাদ রাইসা হোসেন এশা ম্যামকে আমাদের এখানে আসার জন্য এবং তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এবং আবারও আমি মিমাকে জানতে চাই যে মিমা, অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। তিনি একজন ইউথ লিডার এবং তিনি ইউথ লিডার হিসাবে কিন্তু আমাদের এই প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছে এবং আমাদের ইউথদের জন্য অনেকগুলো মেসেজ দিয়ে গেছে। মিমা, তোমার কেমন লেগেছে তাই বলো। ধন্যবাদ, খুবই ভালো লেগেছে। ইউথদের যে মেসেজ দিতে পেরেছি, একজন ইউথ হয়ে এতগুলো ইউথকে যে মেসেজ দিতে পেরেছি, এটাই একটা অনেক বড় ভালো লাগার জায়গা। তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকটা শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে থাকার জন্য এতক্ষণ আমাদের সাথে। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবার অন্য কোনো দিন। আশা করি আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন এবং আপনারা অনেকগুলো ইনফরমেশন পেয়েছেন। এবং সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আপনাদের মতামতগুলো দেওয়ার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি। কথা হবে আবার অন্য কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন রেডিও পদ্মা 99.2 FM। রেডিও পদ্মা 99.2 FM আপনার কথা বলে।